নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকের অনুষ্ঠান দেখার জন্য। আমরা পজিটিভ বার্তার ঘরে আজকে আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, শ্রদ্ধার মানুষ, সবার প্রিয় মানুষ, যিনি সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করছেন সেই থেকে শুরু থেকে এখনও পর্যন্ত 2024 চলছে। আমরা ত্রিপুরা বছরের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আগামী কয়েকদিন পর আমরা 2025 পা দেব। এই বছরের শেষ প্রান্তে আমরা সিনেমা নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের একটা সাবজেক্ট নিয়েছি আজকে, ত্রিপুরা সিনেমা শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে অতিথি হিসাবে শ্রদ্ধেয় শ্রী বলায় সাহা মহোদয়, একাধারে প্রযোজক এবং পরিচালক। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমরা যে আপনি আমাদের সাথে এসছেন, আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন। স্যার, পজিটিভ বার্তায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে এরকম একটা প্ল্যাটফর্মে হাজির হতে পেরেছি, এটা আমার কাছে সৌভাগ্য। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, গতকাল নাকি আমাদের ভারতবর্ষের কিংবদন্তি শ্যাম বেনেগল স্যার, হ্যাঁ, এটা খুবই দুঃখের বিষয় যে শ্যাম বেনেগলের মতো এরকম একজন চিত্র পরিচালক প্রয়াত হয়েছেন। তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু ওনার যে অবদান আছে সারা ভারতবর্ষে, সেগুলো ভুলার নয়। আগামী প্রজন্ম ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। একদম স্যার। তাহলে আজকে অনুষ্ঠানটা আমরা আমাদের কিংবদন্তি পরিচালক শ্রদ্ধেয় স্বর্গীয় শ্যাম বেনেগলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে শুরু করছি অনুষ্ঠানটা। সিনেমা নিয়ে যেহেতু আলোচনা করছি, তার ওনার প্রতি আমাদের প্রণাম, শ্রদ্ধা এবং পজিটিভ বার্তার পক্ষ থেকেও আমাদের কিংবদন্তি পরিচালকের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল। স্যার, আমরা অনুষ্ঠান শুরু করছি। স্যার, স্যার আমরা যদি প্রথমে যাই, ভারতে কখন সিনেমা হয়েছিল একটু ইতিহাস যদি একটু বলেন স্যার, যদি মনে করেন। মোস্ট প্রবলি 1896 সালে সেটা মুম্বাইতে হয়েছিল। মুম্বাই, হ্যাঁ স্যার, মুম্বাই শহরে হয়েছিল স্যার। একটি সরকারি একটা বেসরকারি হোটেল সম্ভবত, যার নাম ওয়াটস্টোন স্যার। হ্যাঁ, ওয়াটস্টোনে স্যার প্রথম সিনেমা শুরু হয়েছিল। আমরা যতটুকু জানি স্যার, দেখতে পাচ্ছি যে আমরা কিছু কালেক্ট করেছি স্যার আপনি বলে। সে ব্রিটিশের এক ধনবান পরিবারের লুইমের ভাইদের উদ্যোগেই প্রথম সিনেমা দেখানো সেখানে। তারপর 1898 সালে মিস্টার স্টিফেন্স 2টি সিনেমা দেখান কলকাতার স্টার থিয়েটারে স্যার। সেই সময় একজন বাঙালি হীরালাল সেন মিস্টার স্টিফেন্সের সহযোগিতায় কলকাতার ময়দানে তাঁবু লাগিয়ে কিছু যেমন আমাদের কিছু কিছু নাটকের দৃশ্য এবং একটি সিনেমা দেখেছিলেন স্টিফেন্সের সহযোগিতায়, যেমন দি ফ্লাওয়ার্স অফ সারাসিয়া, ফেরোনামা অফ ইন্ডিয়ান সিনেমা অ্যান্ড প্রসেশন। শুধু তাই নয়, সেই সময় কলকাতার আশেপাশে যে সমস্ত মঞ্চের নাটকগুলি হতো স্যার, স্যার সেইগুলির কিছু কিছু টুকরো টুকরো দৃশ্য তিনি দেখাতেন স্যার। ঠিক না স্যার? ঠিক তখন একটা নাটক চলছিল স্যার, আলিবাবা নাটক। সেই নাটকটা টুকরো টুকরো সেন দেখাতেন তখন অবিভক্ত বাংলার। এবং উনি 1903 সালে স্যার 26শে জানুয়ারির আলিবাবার পূর্ণাঙ্গ ছবিটি মুক্তি পায় কলকাতার একটি হাল মামরাতের হলে। দেখা যায় 1913 সালে বিশ্বের প্রথম কাহিনী চলচ্চিত্র দি গ্রেট ট্রেড রোবারি স্যার, সেটা সেই দিনও মুক্তি পেয়েছিল স্যার। হীরালাল সেনই ভারতের প্রথম ব্যক্তি, যতটুকু শুনেছি স্যার, কথা সত্যি মিথ্যা জানি না, উনি নাকি প্রথম ব্যক্তি যে প্রথম কাহিনী চিত্র, তথ্যচিত্র, বিজ্ঞান চিত্র এবং যে কাহিনী চিত্র প্রথম উনি তৈরি করেন স্যার। 1905 সালে হীরালাল সেন স্যার, শ্রদ্ধেয় হীরালাল সেন কর্মজীবন শেষ করেন। তারপরে আসেন আমাদের দাদা সাহেব ফালকে, চণ্ডীরাজ গোবিন্দ দাস সাহেব, দাদা সাহেব। এবং 1913 সালে নাকি স্যার ওনার নির্বাক যে হরিশ্চন্দ্র চলচ্চিত্র, রাজা হরিশ্চন্দ্র স্যার, এইটা মুক্তি পায়। এখন সেই থেকে এখন বর্তমান প্রজন্ম নিয়ে আমরা সিনেমায় এগিয়ে চলেছি আর বলিউড টলিউড সব মিলিয়ে আমরা সিনেমায় এগিয়ে চলেছি। আপনারা যারা শুনতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু একটু সিনেমার ইতিহাস আমরা সামনে তুলে ধরবো। আমি কিছু বলিনি, যেটা স্যারে দিয়েছেন সেটা পড়ার জন্য বলেছে, আমি একটু দেখে দিয়ে আপনাদের সামনে বললাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার আমরা ত্রিপুরার সিনেমা আলোচনা করবো স্যার। আমরা ত্রিপুরায় চলে যাচ্ছি সিনেমার, যেহেতু আমরা ত্রিপুরার সিনেমার শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, তা নিয়ে একটু আলোচনা করবো স্যার। স্যার, ত্রিপুরার একটু ইতিহাস কীরকম মনে হয়, সিনেমা কী হয়েছিল প্রথম স্যার? ত্রিপুরার ইতিহাস বলতে গেলে আমার যতটুকু মানে ফিল্মের ব্যক্তিত্বের সাথে যোগাযোগ আছে, তার মধ্যে রবীন সেনগুপ্ত, ওনার পিতার নাম ছিল প্রফুল্ল সেন, উনি ছিল মহারাজা বীর বিক্রমের ফটোগ্রাফার।
একদম এবং ওনার বাড়িতে আমার যাতায়াত ছিল এবং রবীন সেনের সাথে আমার খুবই মানে মহরণ ছিল এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং উনি একমাত্র ব্যক্তি 1972 মোস্ট প্রবাবলি বা 1969 ইয়ারটা ঠিক আমার মনে নেই, ত্রিপুরা থেকে প্রথম রাশিয়া সোভিয়েত ইউনিয়নের ফিল্ম ফেস্টিভ্যালে উনি ডেলিগেট হিসাবে আমন্ত্রণ পেয়েছিলেন। উনি প্রথম ব্যক্তি ত্রিপুরা এবং উনি ত্রিপুরার প্রথম একটা সিনেমা তৈরি করেছিল টেলস অফ ত্রিপুরা, এটা ইংলিশে করেছিল। ডকুমেন্টারি ছিল? হ্যাঁ, ডকুমেন্টারি ছিল। পরবর্তী সময়ে আমার যদিও মনে পড়ে তখন একটা দেবাশিস সাহা করেছিল বাংলা পূর্ণদুর্গের ছবি বহুরূপী, দেবাশিস সাহা। এবং ওই সময় আরেকজন করেছিল দীপক ভট্টাচার্য। দেবাশিস সাহা রূপান্তর করেছেন না? হ্যাঁ, রূপান্তর। হ্যাঁ, রূপান্তর করেছিল স্যার। রূপান্তর আপনি যেটা বলেন মনে হয় একটু। হ্যাঁ, এটা রূপান্তর করেছিল প্রথম বাংলা কাহিনী। হ্যাঁ, রূপান্তর। তারপর রুহিদা বর্মা ছিল, ককবর ভাষায় প্রথম করেছিল, নামটা ছিল বোধহয় কুসুম্বব লাংমানি হাদুক। হ্যাঁ স্যার। স্যার ওই যে আমাদের যে লংতরাই একটা ছবি আমি দেখতে পাচ্ছি 1886 সালে সম্ভবত এটা পরিচালনা করেছেন দীপক ভট্টাচার্য। সেটাও বাংলার প্রথম টকি ছবি বলে গণিত হয়েছে, সেটা জানি না, একটু শুনতে পেয়েছি। এটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, তবে দীপক ভট্টাচার্য করেছে। হ্যাঁ স্যার। কিন্তু প্রথম বলতে গেলে আমার রবীন সেনগুপ্ত, কারণ উনার বাড়িতে যে সমস্ত মানে ক্যামেরা ছিল সেগুলো আমি হ্যান্ডেলিং করেছি, সেগুলো হাতে মুভ করে করে ক্যামেরা ছিল। উনি 1970-তে যখন আমাদের ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটা মহারাজ কির সাথে উনি কভার করেছিল, সেগুলো আমার দেখা আছে এবং আমি ওনার কাছ থেকে অনেক ডকুমেন্টারি কালেকশনও করেছি। এবং আমি একটা ত্রিপুরাতে প্রথম সিরিয়াল করেছিলাম, নামটা হয়েছিল গ্লিমসেস অফ ত্রিপুরা। টেলিকাস্ট হয়েছিল দূরদর্শনের 13 চ্যানেলে 2005 থেকে 2007 অবধি, বিকাল 5টা থেকে 5:30 অবধি টেলিকাস্ট হয়েছিল। ওখানে ত্রিপুরা যে সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে, ফিল্ম কালচার আছে, ওগুলি তুলে ধরেছে এবং ওনার উপর 10 মিনিটে আমি একটা ডকুমেন্টারি করেছিলাম, সেটা ওই জায়গাতেই সারা ভারতবর্ষে দেখানো হয়েছে। একদম স্যার, ধন্যবাদ স্যার। রবীন সেনগুপ্ত আমাদের ত্রিপুরা রাজ্যে একজন সুনামধন্য ব্যক্তি। ওনাকে আমরা ফটোগ্রাফার হিসেবে জানতাম, ছোটো থেকে দেখছি ক্যামেরা নিয়ে ঘুরতেন, ছবি তুলতেন এবং 71-এর মুক্তিযুদ্ধে উনি সেই ফিল্ডে যুদ্ধের সময় ছবি তুলেছিলেন এবং ওনাকে পুরস্কৃত করেছিলেন বাংলাদেশের তৎকালীন সরকার, এটাও জানি। আর রবীন সেনগুপ্তর ঘরে এখনও সেই রিলগুলি, আমিও গেছি স্যার, দেখেছি সচক্ষে যে ওনার রিলগুলি যত্ন রেখেছেন, ঘরের মধ্যে গিয়ে দেখেছেন স্যার। অনেক উনি নাকি প্রথম ছবি করেছেন স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমরা ইতিহাস জানতে পারলাম, ত্রিপুরার ইতিহাস। প্রথম ছবি যিনি করেছেন ডকুমেন্টারি মানে ফিল্ম হিসেবে, এবং রাশিয়া উনি নিমন্ত্রিত হয়েছেন, আপনি বললেন স্যার। আমরা এটা নতুন তথ্য জানতে পারলাম সদ্য রবীন সেনগুপ্ত। কারণ রাশিয়া তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়ন ওনাকে যে ডেলিগেটে পাস দিয়েছিল সেটা আমার দেখা আছে এবং সেটা আমি আমার যে এক গ্লিমস অফ ত্রিপুরায় ওনার উপর যে ডকুমেন্টারি করেছি ওটার মধ্যে দেখানো হয়েছে। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনি কখন থেকে সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন স্যার? অ্যাকচুয়ালি আমার একটা এম ছিল ছোটো থেকেই, যে আমরা তখন প্রচুর সিনেমা দেখা হতো, যে একটা সিনেমা করবো, এরকম একটা এম ছিল, কিন্তু লক্ষ্য ছিল, কিন্তু লক্ষ্যটা বাস্তবায়ন করা যায়নি। তখন অনেক চিঠিপত্র লিখেছিলাম, কিন্তু রিপ্লাই তো আর আসে না। পরবর্তী সময়ে রামমণি পাণ্ডে নামে একজন ভদ্রলোক ত্রিপুরায় এসেছিল। উনি আসার পর ওনার কাছ থেকে আমরা ট্রেনিং নিয়েছিলাম। ট্রেনিং নেওয়ার পর উনিও ত্রিপুরা একটা বই করবে ভেবেছিল, কিন্তু বইটা হয়নি। কিন্তু পরবর্তী সময়ে ওই একটা আমরা ইন্সপায়ার জাগ্রত হওয়াতে আমরা তৎকালীন সময়ে আমরা কলকাতায় NT1 স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও এবং আসামের জ্যোতি চিত্রের ফিল্ম স্টুডিও, ওই জায়গাতে আমি চলে যেতাম। মাঝে মাঝে ওদের শুটিং দেখতাম, কীভাবে ওরা শুটিং করে, কীভাবে ওরা পরিচালনা করে। এগুলো দেখে দেখে পরবর্তী সময়ে
আমরা দুইজন মিলে চিন্তা ভাবনা করলাম আমরা ত্রিপুরা একটা বই করব। সেই হিসাবে বিশালগড়ের প্রফুল্ল দেবনাথ এবং আমি দুজন মিলে আমরা একটা বই করার চিন্তা ভাবনা করেছিলাম। সেই বইটার নাম হচ্ছে মঙ্গল শাক। কিন্তু বই তো করলে হবে না, আমাদের চিন্তা পূর্ণদৈর্ঘ্যের ছবি, কিন্তু বই করলে তো হবে না, বইয়ের পিছনে একটা আর্থিক ব্যাপার থাকে। কিন্তু বইটা আমরা এইভাবে স্টার্ট করেছিলাম। প্রথমে আমরা ভাবছিলাম আসাম মার্কেট পাওয়ার জন্য ভেবেছিলাম আসাম, ওয়েস্টবঙ্গ, যেহেতু বাঙালি প্রধান এলাকায়, আসাম, ওয়েস্টবেঙ্গল, ত্রিপুরায় শিল্পীদের নিয়ে বইটা করব। সেই হিসাবে আমরা আসামের বড়লুমুখ জয়াশীল, বর্তমানে নামি অ্যাক্টার্স ওয়েস্টবেঙ্গলের, ওনার সাথে যোগাযোগ করেছিলাম এবং নায়ক হিসেবে আমরা বেছেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উনি অভিষেক চ্যাটার্জি, উনি প্রয়াত হয়েছেন। হ্যাঁ, উনি এসেছিল ওনার প্রথম বই মঙ্গল শাক, কিন্তু আমাদের আর্থিক সমস্যার জন্য সুজন সুখী হয়ে গেল ওনার প্রথম বই। কিন্তু প্রথম বই আমাদের ত্রিপুরাতে উনি শুটিং করেছে, আমাদের উজ্জয়ন্তী প্রসাদের শুটিং হয়েছে। পরিচালনা করেছিলেন আপনি? আমার পরিচালনা ছিল প্রফুল্ল দেবনাথ, আমি ছিলাম ওনার সহকারী। স্যার এই মঙ্গল শাক কি স্যার এখনো বেরোয়নি স্যার? এটা হ্যাঁ, মঙ্গল শাক রিলিজ হয়েছে, কিন্তু আমাদের মধ্যে মত পার্থক্য হয়, আমি দূরে সরে এসেছি। কিন্তু ছবিটা বেরিয়ে ছবিটা বেরিয়ে রিলিজ কি আগরতলা হয়েছে না কলকাতা? না, আগরতলা হয়েছে। আগরতলা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনি প্রডিউসারের পাশাপাশি পরিচালক, কেমন লাগে স্যার এই দুটো কাজ করতে পাশাপাশি? দুটা কাজ করতে খুবই টাফ। প্রডিউসার হলে তো আমার একটা আর্থিক ব্যাপার আছে, কিন্তু এখানে ফাইন্যান্স যেটা সম্ভব, এটা তো কালেকশন করা খুবই দুরূহ ব্যাপার। কিন্তু আমাদের সেটা পরবর্তী সময়ে আমরা প্রাইভেটের দিকে না ঝুঁকে গভর্নমেন্ট দিকে ঝুঁকে গিয়েছিলাম এবং গভর্নমেন্ট থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। বিশেষ করে দূরদর্শন থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। দূরদর্শনে আমার প্রায় 20টার মতন বই আছে, তার মধ্যে 2টা টেলিফিল্ম আছে এবং ত্রিপুরা গভর্নমেন্ট থেকেও আমরা একটা বই করেছিলাম এইডস অ্যাওয়ারনেসের উপর, নাম ছিল রিলেশন, সম্পর্ক। এটা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আমরা স্পন্সর করেছিল। তাহলে ওগুলো করতে গিয়ে আমাদের আর্থিক সমস্যা হয়নি, কিন্তু ত্রিপুরাতে অনেক ট্যালেন্ট আছে, পাহাড়ে অনেক ট্যালেন্ট আছে, তারা যেভাবে কাজ করা যায় ওরা সেভাবেই করে। আমাদের একটা বই যা দূরদর্শনে অনেকবার দেখানো হয়েছিল, সেটার নাম ছিল ফিরে তাকাও। বনের প্রথার উপর বেস করে এটা করা হয়েছিল, ককবরক এবং বাংলা দুইটা ভাষায় মিলিত ভাষায় করা হয়েছিল। এটা এখন আমাদের যে আগের দিনে যে উপজাতিদের সাথে আমাদের যে মেল বন্ধন ছিল, ওরা পাহাড় থেকে সবজি নিয়ে আসতো, আমরা শহর থেকে জামা কাপড় নিয়ে যেত, একটা বন্ধন ছিল। সেই বন্ধনটা আমরা এখানে তুলে ধরেছিলাম, খুব ফেমাস হয়েছিল। ধন্যবাদ স্যার। স্যার ত্রিপুরার প্রথম বাংলা সিনেমা রূপান্তর, আর যাই বলি না কেন, কি বলছিলেন স্যার, এবং ককবরক সিনেমা, স্যার একটু যদি আলোচনা করেন সিনেমাগুলি নিয়ে। হ্যাঁ, তো রূপান্তরটা খুব দেবাশী সাহা রূপান্তরটা খুব খেটে করেছিল এবং এটা ত্রিপুরাতে প্রচলে হয়েছিল। পরবর্তী সময়ে কলকাতাতে কয়েকটা হলে হয়েছিল, কিন্তু ওটার জন্য উনি অনেক পরিশ্রম করেছে এবং সাকসেসও হয়েছে। পরবর্তী সময় বাংলা আর কি কি সিনেমা হয়েছে স্যার? পরবর্তী সময়ে তো অনেকে স্টেপ পদক্ষেপ নিয়েছে, কিন্তু পরবর্তী সময় আমাদের ছিল মঙ্গল শাক, এটা সাকসেস হয়েছে। এবং স্যার রূপান্তরের পর নাকি মঙ্গল শাক, না আগে? না, রূপান্তরের পর মঙ্গল শাক। রূপান্তরের পর মঙ্গল শাক, তার আগে আছে রুহিদা বর্মার লাংমনি হাদক, তারপরে আরেকটা ছিল, নামটা আমার ঠিক এখন মনে নেই, কিন্তু মোটামুটি যারা করেছিল সবাই সাকসেস হয়েছে। হয়তো 2-1জনের মাঝপথে থেমে গেছে, সেটাও সবই আর্থিক সমস্যার কারণে। আর্থিক সমস্যা যাই হোক, তো বর্তমানে যদি আমরা ভাবি স্যার, বর্তমানে সেই পূর্ণাঙ্গ সিনেমা আমাদের ত্রিপুরাতে খুব কমই দেখা যাচ্ছে স্যার, বিশেষ করে বাংলা সিনেমা কিন্তু ককবরক ছোটো ছোটো আকারে হচ্ছে। আমরা যেমন দেখতে পাই স্যার, কিছু কিছু নাম যেমন স্যার কালেকশন করেছি, যেমন মাথিয়া, হ্যাঁ মাথিয়া, মারি, হ্যাঁ বোখা, এমাং, হ্যাঁ বনু, এইগুলি বেশ ভালো ভালো সিনেমা। বাংলা সিনেমা থেকে ককবরক সিনেমা ত্রিপুরাতে বেশ একটা ছাড়া জাগিয়েছে স্যার, আমি দেখতে পাচ্ছি। স্যার আপনি দেখতে পাবেন স্যার, আপনি হয়তো জানেন স্যার, আমাদের রবীন্দ্রভবনে প্রায় সময় দেখা যায় ককবরক কিছু করলে এখানে একটা
এক নম্বর হলে ওরা কিছু দেখাচ্ছে স্যার। হ্যাঁ, ওইটা খুব একটা ভালো পদক্ষেপ নিয়ে আছে। এর মধ্যে এছাড়া তো শিশির, তুমি তো সিনেমার সাথে যুক্ত আছো, আমি নিজেও দেখেছি। তুমি মিঠুন চক্রবর্তীর সাথেও অনেক অভিনয় করেছো। তোমার সম্বন্ধে কিছু বলো। স্যার আজকে স্যার আপনি অতিথি স্যার, আমি কিছু তাও বলবো তো না। আমার তোমার কাছ থেকে তো শুনতে চাই। আমি তো নিজেও দেখেছি তুমি মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করছো, এটা তো ত্রিপুরা রাজ্যের গৌরবের বিষয়। স্যার আপনাকে প্রণাম জানাই স্যার। করেছি স্যার, ঠিকই স্যার। আমি পাগল ছিলাম ছোটোবেলা থেকে, সিনেমা করে বাবার সাথে ঝগড়া করেছিলাম। বাবা মারা যাওয়ার পর তারপর মার সাথে ঝগড়া একদম বেরিয়ে গিয়েছিলাম স্যার। এখানে থেকে করেছি স্যার, বড় একটা রেল স্টেশনে থাকতাম। যাই হোক, করতে করতে অনেক সিনেমা করেছে, সবার সাথে করেছে। মিঠুন চক্র স্যার, সৌমিত্র জেঠু, আমাদের শ্রদ্ধেয় বুম্বাদা, দেবদা, সবার সাথে ঋতুদি, ইন্দ্রাণীতে, সবার থেকে সিনেমা করেছি স্যার। আমি সিরিয়াল প্রচুর করেছি স্যার, এখনও শখ রয়েছে করার, এখনও করছি স্যার। কিন্তু স্যার উদ্দেশ্যটা ছিল পরিচালকের কাজ শেখা। আমি শিখেছি স্যার। তারপর যখন পরিচালকের কাজ করার সুযোগ হয়েছে, তারপর চলে এলো করোনা। তারপরে আমার সবচেয়ে ভালো লাগছে, আমরা ত্রিপুরাতে প্রায় 40 লক্ষ লোক আছি, তার মধ্যে মানে তুমি একটা মানে কলকাতার মতো হয়তো আরও 2-1 জন আছে, কিন্তু তোমাকে সামনে পেয়েছি। তুমি যে এতগুলো নামি অ্যাক্ট্রেসে অভিনয় করেছো, সেটা তো আমাদের একটা ত্রিপুরাবাসী জানার দরকার। হ্যাঁ, নমস্কার স্যার। স্যার আপনি এটা বললেন যে আজকে অতিথি স্যার। করোনার সময় আছে স্যার, যখন মন ভালো হচ্ছিল না, তখন লাইভ শো করতাম স্যার। তারপর মাথায় এলো না, অনেকগুলি টেলিফিল্ম করেছি, আপনাকেও দেখিয়েছি মনে হয়। অনেকগুলি টেলিফিল্ম বানিয়েছি স্যার, বানাতে বানাতে এখনও কাজ চলছে স্যার। অনেকগুলি জন্মভূমি, তারপর চলো পাল্টাই, তারপর পটল স্যারের কিপ্টে বউ থেকে শুরু করে নানান ছবি বানিয়েছি স্যার। মাদার থেকে শুরু করে অনেক সিম্পল। না, তোমার একটা বই দেখেছিলাম ইউটিউবে, আমার খুব ভালো লেগেছে। হয়তো 10 মিনিটের হবে বা 5 মিনিট হবে। খুব সুন্দর সুন্দর যে মেসেজগুলা মানে জনসাধারণকে দেওয়া হচ্ছে, এটা খুব ভালো পদক্ষেপ। প্রত্যেকটা ছবি স্যার আমি মেসেজ দিয়েছি, এবং এটা সবাই একটু প্রশংসিত করেছে। কলকাতার মধ্যে মধ্যে দেখানো হয় স্যার। স্যার ধন্যবাদ স্যার। এবার আমার কথা না, স্যারের কথা আমরা শুনবো এখন। স্যার আপনি শুরু থেকে এখন পর্যন্ত কি কি সিনেমা বা স্বল্পদৈর্ঘ্যের ডকুমেন্টারি করেছেন স্যার? আমাদের শুরু থেকে প্রথম করেছি আমরা, নামটা যে প্রথমে ত্রিপুরার নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না, দূরদর্শন আগরতলার জন্য করেছিলাম। স্বল্পদৈর্ঘ্য ছবি না, ডকুমেন্টারি করেছিলাম। ঠিক নামটা এই মুহূর্তে মনে আসছে না, তবে টেলিফিল্ম যেটা করেছিলাম 28 মিনিটের, সেটা হয়েছে ফিরিয়ে তাকাও। সব ত্রিপুরা শিল্পীরা ছিলেন সেটা? হ্যাঁ, এখানে সব ত্রিপুরা শিল্পী ছিল। তারপরে আরেকটা করেছে, সেটা এই মুহূর্তে আমার মনে আসছে না, 2টা করেছিলাম। আর মেজর পোর্শনে করেছিলাম ডকুমেন্টারি। স্যার আপনি এই যে সিনেমা টিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন, কিন্তু সিনেমা করতে গিয়ে যে আপনার অনেক রকম বাধা বিপত্তি সরেছে স্যার। 2024, তার মধ্যে 18-19 এর মধ্যে কোনো সিনেমা করেছেন স্যার? 18-19-এ কোনো সিনেমা করেছি, কিন্তু সেটা স্বল্পদৈর্ঘ্যে করেছি। মেসেজ দিয়ে ত্রিপুরায় কৃষ্ণ সংস্কৃতি নিয়ে কয়েকটা ইউটিউবে করেছি, কিন্তু সেই আন্তাজে ভিউজটা না পাওয়াতে আমরা স্টপ রেখেছি। হ্যাঁ, পিছিয়ে গেছি। ধন্যবাদ স্যার। স্যার ত্রিপুরার যে কয়েকজন সিনেমা প্রেমী আছেন স্যার, আপনি আপনার সমবয়সী, একটু জানতে চাই স্যার আপনার মুখে, যারা সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করছেন বা অনেকে বসে গেছেন, কিন্তু আপনি এখনো 2024-এ সেই নিয়ে ভাবনা। আসলে তো এটা তো একটা আমাদের লক্ষ্য, শুধু লক্ষ্য বলতে হবে না, যে আমাদের আগামী প্রজন্মকে জানানোর জন্য যে আমাদের ত্রিপুরাতে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, কত ট্যালেন্ট আছে। কারণ আমি সারা ত্রিপুরায় ঘুরেছি ফিল্মে কাজ করতে গিয়ে, কিন্তু এখানে যেমন আমাদের জম্পুই হিলে খাংতালাং থেকে যে ভিউটা দেখা যায়, মানে সুইজারল্যান্ড পাস করে কিন্তু একদম স্যার। তারপরে এখানে যে পানিসাগর থেকে 20 কিলোমিটার ভিতরে আন্ডারছড়া একটা ফলস আছে, অপূর্ব ঝর্ণা উপর থেকে পড়ছে। এবং ত্রিপুরা যে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, সেখানে আর আর্টিফিশিয়ালি কিছু করতে হবে না। এবং আমার আরও ভালো লাগছে, আমরা যখন আমি টেলিভিশন শুটিং করছিলাম বড়মোড়া পাহাড়ের মধ্যে, তখন একটা টঙ্গর বানিয়েছিলাম, এখানে শুটিং করছি। মানে কাজের নেশায় মানে আমি ভাবতেই পারি না, আমার 2 পায়ের মধ্যে 2টা, আমরা স্থানীয় ভাষা বলা হয় যুগ বলা হয়, হ্যাঁ,
ধরে আছে। আমি বুঝতেই পারিনি, কিন্তু তখন গাড়িতে বসলাম, দেখে এগুলো চুল কাচ্ছে, পরে দেখে এদিকে আমার রোগ থেকে এত বড় একটা হয়ে যোগ, এইদিকে যোগ, মানে কাজের নেশা, জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। সিনেমা করতে গিয়ে হ্যাঁ, এরকম হয়, মানে খাবার কোনো ইয়ে না, আমাদের নেশা থাকে, ওটা কীভাবে শর্টটা ভালো করা যায়, কীভাবে আর্টিস্টিক করা যায়। কোন সালের কথা স্যার? এটা মোস্ট প্রবলি 2000 হবে, 2000 সাল। এই যে স্যার ত্রিপুরা কিন্তু আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী কম নেই, শিল্পীর অভাব নেই, এবং বিশেষ আমাদের যে সমস্যা আর্থিক সমস্যা, এটা তো মানতে হবে স্যার। হ্যাঁ, এই কারণে সিনেমা হচ্ছে না, আমাদের প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে সিনেমা করার, অনেক ইচ্ছা জাগে কিন্তু করতে পারছেন না স্যার। স্যার আমাদের শহরে এমন কিছু সংস্থা আছে স্যার, যারা আমরা দেখেছি স্যার শুরু থেকে যে উৎসব করছে, চলচ্চিত্র উৎসব। তার মধ্যে সিনিয়র ডেলার একজন আছে, এবং সানির দেবরায় সংস্থার নামটা ঠিক মনে নেই, ওরাও ফিল্ম ফেস্টিভ্যাল করেছিল, কিন্তু সিনেমা তৈরি করিনি। একদম স্যার, এটা আমরা দেখেছি, ওনারা যেভাবে ফিল্ম ফেস্টিভ্যাল করেন শীতের সময়, এটা দেখা যায়, কিন্তু সিনেমা তৈরি করতে বলতে আমরা শুনিনি না। তার মধ্যে আরও কয়েকজন নামটা আমার না বললে হয়, একজন অগ্নিকুমার আচার্য ছিল, উনি ভালো রাইটার ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ, উনিও কিন্তু ভালো অনেকগুলো বই করেছেন, টেলিফিল্ম করেছেন, টেলিফিল্ম করেছে। এবং যে নামগুলো আরও নিতে হয়, নামটা ঠিক মনে আসছে না, প্রগতি রোডে বিকাশ দর, ওর বড় ভাইয়ের নাম হয়েছে, বলে গেলাম, ওরাও কিন্তু হ্যাঁ কাজ করেছে। বর্তমানে আমাদের বলিউড টলিউডে মানে আঞ্চলিক ভাষায় তেলেগু, আমাদের উত্তর পূর্বাঞ্চলে অনেক সিনেমা হচ্ছে স্যার, একটু যদি বলুন স্যার কিরকম এগুচ্ছে স্যার, আপনার কি মনে হয় স্যার? বর্তমানে 2024-এ দাঁড়িয়ে রয়েছেন, বছর শেষ দিকে, অ্যাকচুয়ালি কিভাবে এগুচ্ছে সিনেমা? তো আমরা অহরে প্রচুর সিনেমা দেখছি, কিন্তু আমরা মেজর পোর্শন এখন জেনারেশনটা ফিল্ম মানে হলে যেতেছে না, হল প্রায় বন্ধ মুখে, ছোটো ছোটো হল করেছে। এখন প্রত্যেকে বাসের টিভি আছে, টিভি অনেকে দেখে না, কিন্তু সব মোবাইল নির্ভর হয়ে গেছে, ইউটিউবে দেখছে, ইউটিউবে শর্ট ফিল্ম 1 মিনিট 10 মিনিট ওগুলাও বেশি দেখে নিচ্ছে, ভিউজ বেশি পাচ্ছে, এখানে ইনকাম হচ্ছে, কিন্তু রিয়েলিটি আছে, তার মধ্যে ফেকও আছে কিন্তু। একদম স্যার, তাহলে ওটার মধ্যে বাঁচতে হবে, কিন্তু এখানে অনেকগুলো জিনিস যেগুলো আমাদের পক্ষে সম্ভব না, ওটার মধ্যে কভার করছি, কিন্তু কাজেই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে অনেক মানে ইউটিউবার জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, অনেকে মারাও গেছে কাজ করতে গিয়ে, কিন্তু ওরা নেশা যে আমরা পাবলিকের কাছে এগুলো তুলে ধরবো, সবই এখন ইউটিউব নির্ভর, ফেসবুক নির্ভর। ঠিক আছে স্যার, আমরা দেখতে পাচ্ছি নর্থ ত্রিপুরা কৈলাসহর একটা সংস্থা আছে, যারা মধ্যে মধ্যে টেলিফিল্ম করে এবং মধ্যে মধ্যে অনুষ্ঠান করে বাংলা চলচ্চিত্রের অনেক অভিনেতা। স্যার আপনি কিছু জানেন ওদের সম্বন্ধে? না, ওরা জানে, ওরা আমার মনে হয় ওরা ঠিক মার্কেটিংয়ের জন্য করছে না, ওরা হয়তো নিজেরা কিছু ফাইন্যান্স করে নিজেদের একটা শখ করছে স্যার। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে দেখা যায় ওরা চেষ্টা করছে স্যার, কিন্তু এটা কত দূর ওরা যেতে পারবে? কারণ একটা তো আমার সোর্সে ইনকাম না আসে, তাহলে কাজটা করে যে আমি 1 টাকাও আর্ন হয়, তাহলে আমার একটা পজিটিভ চিন্তা থাকবে। যদি আমার না আসে রিটার্ন, তাহলে আমি কি করে কাজ অ্যাডভান্স হবো? ত্রিপুরাতে সিনেমা করে রিটার্ন শর্ট ফিল্ম আশা করা অসম্ভব স্যার। আমি যেমন অনেকগুলি করেছি স্যার, এখনো করছি, আর অনেক না, যেমন তুমি এইগুলো স্যার, যে তুমি অনেক অভিনয় করেছো, হ্যাঁ, কিন্তু সেই অনুযায়ী তুমি তো রিটার্নে পাওনি। না, ওইখানে পেয়েছি, কিন্তু এখানে যে হয়েছে এখন তো রিটার্ন সেই জন্য এখানে শিল্পীরা, যে আমাদের ত্রিপুরা শিল্পীরা রয়েছে স্যার, খুব সহযোগিতা করেছে স্যার, যা কাজ করি ওরা সহযোগিতা করে দল করেছে স্যার। এটা স্যার আমাদের ত্রিপুরা শিল্পীদের একটা মানসিকতা, কারণ জানে যে একটা সিনেমা বা শর্ট ফিল্ম করে একটা অ্যালবাম করি, তা থেকে রিটার্ন আসার সম্ভাবনা নেই, নাই বলে জিরো স্যার। তবুও তার শিল্পীরা এগিয়ে আসে বলেই এগুলি আমরা করতে পারছি স্যার ত্রিপুরাতে। তো নিজের চেষ্টা, দলগত চেষ্টায় হচ্ছে স্যার, এটা আমরা বলবো। তার থেকে কিন্তু আমার মনে হয় স্যার, আমার ব্যক্তিগত মতামত স্যার, ককবরক সিনেমাটা কিন্তু একটু এগিয়ে, ককবরক যে সিনেমা অ্যালবাম আপনি দেখতে পাবেন স্যার। ককবরক অনেক সিনেমা আমি দেখেছি আমাদের নন্দনে এবং গোয়াতে ফিল্ম ফেস্টিভ্যালে গেছে স্যার, তারপর বিদেশেও গেছে স্যার ককবরক। যাই হোক, গেছে তো, ত্রিপুরার নাম তো গেছে স্যার। হ্যাঁ, এটা আমাদের কিন্তু বিশাল বিশাল ককবরক যাক আর বাংলা সিনেমা যাক, কিন্তু বাংলা সিনেমাতে ককবরটা গভর্নমেন্ট থেকে অনেক হেল্প করেছে, সেটা মানতে হবে, কারণ ওই ভাষাটাকে তুলে ধরার জন্য। একদম স্যার, ওই ভাষাটাকে তুলে ধরার জন্য গভর্নমেন্ট থেকে অনেক হেল্প করেছে, এবং যারা এই কাজটা করছে তারা পজিটিভ খুব ভালো একটা স্টেপ নিয়েছে। হ্যাঁ স্যার।
তো এগিয়ে চলেছে আমাদের সিনেমার সম্ভাবনা স্যার, এটা থাকবে স্যার। আমাদের যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল পাহাড়ি এলাকা, তবু স্যার আপনাদের মতো মানুষ আছে এখনো আপনি 2024 সিনেমার চিন্তা ভাবনা করছেন। সেদিন আমি শুনলাম আপনি সিনেমা করার চিন্তা ভাবনা করছেন আবার 2024-25। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আপনি সিনেমা নিয়ে শুরু থেকে এখন মতো ভেবে চলেছেন। আমরা যাই আপনি নতুনভাবে একটা সিনেমা আর একটা উপহার দিন আমাদের সবাইকে। স্যার ধন্যবাদ স্যার। স্যার ত্রিপুরাতে বিশেষ আশা ছিল যে একটা ফিল্ম ইনস্টিটিউট হবে, এবং এটা হয়েছে স্যার। হ্যাঁ, এটা হয়েছে, আমাদের টেলিভিশন ফিল্ম ইনস্টিটিউট হয়েছে। এটা আমাদের নজরুল কলা এনএসডি যেখানে আছে তার উপরে। আমাদের তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী স্যারের উদ্যোগে, তৎকালীন মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা হয়েছে স্যার, এবং এটা একটা বিশাল প্রাপ্তি ত্রিপুরার জন্য স্যার। যাই হোক, একটা হয়েছে তো হয়েছে। এবং স্যার আপনি এটা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা ফিল্ম সিটি হতে যাচ্ছে। হ্যাঁ, নলগড়িয়া সম্ভবত জিরানের দিকে বিশাল জায়গা নিয়েছেন স্যার, সেই সুশান্ত স্যারের উদ্যোগ নিয়েছেন স্যার। এই যে একটা বিশাল প্রাপ্তি স্যার, আপনার কি মনে হয় স্যার? এটা তো খুব ভালো। তাহলে আমাদের যে শিল্পীরা আছে ওরা বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে আমাদের আর তার জন্য বাইরে যেতে হবে না, এখানে মার্কেটিংটা হবে। আবার এখানে কিন্তু যেরকম শিল্পী আছে এরকম তোমাদের মতন এরকম যারা পরিচালনা করো বা যারা লেখালেখির লোক যুক্ত, ওরা তাদের মতামত প্রকাশ করতে পারবে। একদম স্যার। তা এই যে একটা প্রাপ্তি স্যার, আপনি বলেন যে প্রকাশ করতে পারবে। আমাদের ত্রিপুরাতে শিল্পীর অভাব নেই, না শিল্পীর অভাব, কিন্তু কেউ ঠিক মতো এগিয়ে আসতে পারছে না। আসলে মূল কারণ আর্থিক। এটা একটা বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের ত্রিপুরাতে। নাটকের ক্ষেত্রেও স্যার, আমাদের নাটক যারা করছেন তাদেরও একটা বিরাট একটা অবস্থা, যে খুব দুঃখ কষ্ট করে যেভাবে একটা টিম তৈরি করেছে, বিশাল ব্যাপার স্যার। সেরকম মানসিকতা নেই, যে প্রফেশনালি কিছু হচ্ছে না স্যার। এইটাই স্যার একটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই তো স্যার? এখানে প্রফেশনাল না হওয়ার মূলে হয়েছে রিটার্নটা আসে না। আমি যেটা একদম স্যার, রিটার্ন না আসলে তাহলে প্রফেশন কি করে হবে? ও দীর্ঘদিন সেটা লাস্টিং করতে পারবে না। একদম স্যার। এবং আমার কাজ করতে গিয়ে যেটা অভিজ্ঞতা হয়েছে, যেমন তরুবলা দেববর্মা আমার ফিরে থাকা বইও অভিনয় করেছে, এবং উনি এরকমভাবে অভিনয় করেছে, আমার যে ইয়ের উপর থিমের উপর উনি কাজ করছে ওটার ভিতরে উনি ঢুকে গেছে, নাহলে ভিতরে ভাবটা প্রকাশ হবে না। কিন্তু একদম স্যার, আমি তো ক্যারেক্টারের ভিতরে না ঢুকতে পারি তাহলে ভাবটা প্রকাশ হবে না। একদম স্যার। আমাদের ত্রিপুরাতে কোনো অভাব নেই স্যার। না, আপনি বলুন স্যার, অভিনেতা, অভিনেত্রী, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, কোনো কিছুর অভাব নেই স্যার। আমাদের একটা অভাব সংঘবদ্ধ প্রফেশনাল যে একটা মানসিকতা, সেটা নেই আমাদের, আর নেই আর্থিক সংস্থা। তার জন্য আমরা একটু পিছিয়ে রয়েছি স্যার। আমরা কিন্তু কিছুতে কম নেই স্যার আমরা ত্রিপুরার মানুষ। তবে সরকার যদি এই ব্যাপারে একটু পদক্ষেপ নেয় তাহলে হয়তো আমাদের ফিল্ম ইনস্টিটিউটটা একটু জাগ্রত হবে। হ্যাঁ স্যার, সরকার তো নিয়েছে স্যার, পদক্ষেপ নিয়েছেন। তবে সরকার আরও চেষ্টা করছেন যেন ত্রিপুরাতে অনেক ধরনের সিনেমা হোক, সেটা চেষ্টা করবেন, আমরা আশা করি সেটা হবে স্যার ভবিষ্যতে। কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে স্যার। সিনেমা ক্ষেত্রে যদি আমরা দেখি স্যার, সমগ্র আমাদের মুম্বাই, ক্যালকাটা, বিশেষ করে মুম্বাই এবং ক্যালকাটা বাংলা সিনেমা আমি দেখেছি স্যার, প্রাইভেট প্রোডাকশন ছাড়া সিনেমা হবে না স্যার। এটার মধ্যে কিন্তু কোনো রকম মানে যে একটা আয়ের ব্যাপার, ইনকাম সোর্স, ইনকামটা তেমন কিন্তু সরকার দিতে হবে না স্যার। সরকার সহযোগিতা করে স্যার, কিন্তু প্রাইভেট প্রোডাকশন এগিয়ে আসতে হবে স্যার। আর যারা প্রডিউসার করবে স্যার, আপনি জানেন স্যার, প্রডিউসার যদি কেউ, আমার ত্রিপুরাতে কিন্তু ভালো প্রডিউসার আছেন স্যার, আছেন স্যার, বড় বড় প্রডিউসার রয়েছেন যিনি সিনেমা করছেন। আমাদের SRR ফিল্ম একটা আছেন স্যার, আপনি জানবেন স্যার, ওনারা করছেন অনেক ফিল্ম। কিন্তু যে প্রডিউসার যদি তার পরিচালক একসাথে আসতে পারে, তাহলে আমার মনে হয় ভালো হবে স্যার, ভালো এগিয়ে আসে স্যার, এগিয়ে আসে, তাই না স্যার? এবং সরকারের সাথে সহযোগিতা করে যদি সিনেমা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্যার, সবাইকে মিলেমিশে করলে ত্রিপুরা সিনেমা। ধন্যবাদ স্যার। ত্রিপুরা সিনেমার ভবিষ্যৎ এখন কোন দিকে স্যার? আপনি অনেক দীর্ঘদিন ধরে ত্রিপুরা সিনেমা নিয়ে ভাবছেন, 2025-এও আপনি সিনেমা নিয়ে ভাবছেন স্যার, সেই মানসিকতা থেকে ত্রিপুরা গভর্নমেন্ট যেভাবে অ্যাডভান্স হয়েছে, বিভিন্ন রকম ইনস্টিটিউট তৈরি করেছে, ফিল্ম সিটি করবে, হ্যাঁ, এখানে ট্যালেন্টও আছে, হ্যাঁ, কাজে ইন ফিউচারে হয়তো এটা একটা ত্রিপুরা শিল্প হিসেবে গড়ে উঠতে পারে, একদম সবাই যদি সহযোগিতা করে। কিন্তু লক্ষ্য স্থির থাকতে হবে, মাঝপথে চলে আসলে হবে না, ছেড়ে দেবো তাহলে হবে না। সরকার যে চেষ্টা করছে এইভাবে, যারা পরিচালক আছে, যারা রাইটার আছে, তাহলে তো আমাদের ত্রিপুরা ভবিষ্যৎ ইন ফিউচারে অনেক সুন্দর হবে।
হ্যাঁ স্যার, আমরা একটা দেখতে পাচ্ছি যে কিছু হলে সিরিয়াল সিনেমার জন্য কলকাতার উপর নির্ভরশীল। অনেকে শোনা যায় যে পেপার দেখা যায় এই চান্স পেয়েছে, ও চান্স পেয়ে গেছে এই সিরিয়ালে, ও চান্স পেয়ে গেছে এই সিরিয়াল, কিন্তু আসলে কিছু না স্যার। এগুলো একটা দেখা একটা খুশি তো যায় ঠিক, কিন্তু আমরা চাই ত্রিপুরাতে নতুন নতুন শিল্পীরা আসুক স্যার, ত্রিপুরাতেই হোক স্যার সব কিছু স্যার। তা আপনার কি মত? খুব ভালো। ধন্যবাদ স্যার। স্যার আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, পজিটিভ বার্তার পর্দায় চোখ রেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন বিষয় ত্রিপুরার যে শিল্প, সিনেমা শিল্প রয়েছে তার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে স্যার বললেন, এবং সেই উজ্জ্বল সম্ভাবনাকে সামনে রেখে আমরা যে আলোচনা করেছি ত্রিপুরার সিনেমা নিয়ে, যে ত্রিপুরার সিনেমার মাটিতে সিনেমা করার অনেক 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 যারা রয়েছে, যারা বলার মতো নেই, যে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক জ্ঞানী গুণী অভিনেতা, শিল্প পরিচালক, কাহিনীকার, সুরকার, সঙ্গীত শিল্পী সব আছে। তবু তোমাকে সংঘবদ্ধভাবে স্যার এগিয়ে চলতে হবে। ধন্যবাদ স্যার। ত্রিপুরা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হলে কী কী প্রয়োজন স্যার, আপনার কি মনে হয় স্যার? ত্রিপুরা শিল্পকে, এই চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে গেলে যেটা প্রয়োজন, সরকার তো দুটো স্টেপ নিয়েছে, এখানে আরও প্রয়োজন সবাইকে এগিয়ে আসতে হবে যারা ওই লাইনের উপর আছে, এবং ফাইন্যান্সিয়ালের একটা সমস্যা আছে, ওই সমস্যা কেটে গেলে অনেক সুন্দর সুন্দর, কারণ ওই দিকটা চিন্তা করতে হবে না, তাহলে তো আবার রিটার্ন কিছু দিতে হবে, যারা অভিনয় করবে তাদের কিছু রিটার্ন দিতে তারা আরও আগ্রহ হবে। কিন্তু আমি যদি তাদের কিছু পেমেন্ট না করি তাহলে তো সে আগ্রহ পাবে না, তাই ওদেরকে দিতে হবে। যেমন আমরা যখন বই করেছিলাম তখন দূরদর্শন থেকে আমাদের টাকা দেওয়া হতো, তুমি এই বইটা করে নিয়ে আসো, তখন আমরা যেতাম এবং যার কাছ থেকে অভিনয় করতাম তাকেও আমরা কিন্তু সাম্মানিক হিসেবে কিছু টাকা তাদেরকে আমরা দিতাম, তাহলে রিটার্নটা ভালো আসবে। এরকমই আমার সাথে আরেকজনের নামটা ঠিক খেয়াল নেই, ত্রিপুরারই একজন আছে, এখন মুম্বাইতে আছে, এবং নামটা বলুন, সে এখন ভিলেনের কাজ করতো মুম্বাইতে, আমার সাথে যোগাযোগ হয়েছিল। এই মুহূর্তে আমার নাম, হ্যাঁ দেববর্মা, আমার দাদাটার নাম মনে নেই, আমি স্যার ভিলেনের মধ্যে করেছে। তাহলে ত্রিপুরা ট্যালেন্ট আছে ভাবতে হবে, স্যার। আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই স্যার, না ট্যালেন্টের অভাব নেই। শিল্প সাহিত্য সংস্কৃতি ত্রিপুরা নাম অনেক উপরে স্যার, এগিয়ে চলেছে স্যার সব কিছুতে। তবু একটু মানে ভয় পায় যে আর্থিক সমস্যা, একটাই সমস্যা ইকোনমিক প্রবলেম, এইটার জন্য কিছু দিকে নাটক যারা করছেন নিজের পকেট ফুটো করে করছেন, সরকার তথ্য সংস্কৃতি দপ্তর সাহায্য করছে, কিন্তু সবসময় তো করতে পারবেন না। এই যে উৎসব চলে, নাটক উৎসব, তথ্য সংস্কৃতি মানে যা একটা দিচ্ছে স্যার, খরচা চলে আসছে, দিয়ে সাহায্য করতে সরকার, কিন্তু নিজেদেরও উদ্যোগ নিতে হবে স্যার, নিজের উদ্যোগ না নিতে হবে না স্যার। যারা অনেকে ক্ষমতা আছে কিন্তু এগিয়ে আসতে হবে সিনেমাকে সবাই মিলে। স্যার আপনি ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা করছেন সিনেমা নিয়ে স্যার? 2024 শেষ হতে চলেছে স্যার। আমি চিন্তা ভাবনা তো আছে, কিন্তু ফিল্ম করবো এরকম চিন্তা ভাবনাটা এখন দুরূহ ব্যাপার, কারণ ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম আছে। আর এখন ইউটিউবের উপর কিছু করার চিন্তা ভাবনা আছে, কিন্তু এখন যে আধুনিক যে সমস্ত মেশিনপত্র, ড্রোন ক্যামেরা, একটা ভালো কিছু করতে ড্রোন ক্যামেরাটা অবশ্যই লাগবে, অবশ্যই দরকার স্যার। কারণ পাবলিক এই জিনিসটা দেখবে না, ড্রোন ক্যামেরা ইউজ করতে হবে। এখন তো আগে আমরা ক্যাসেট করতো, ক্যাসেটের উপর ডিপেন্ড ছিল, এখন তো চলে এসেছে মেমোরি স্যার। তাহলে কত ফাস্ট হয়েছে, কারণ আধুনিকতার সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি তাহলে ইউটিউবেও চলবে না, আর অন্য কিছু। আমাদের ত্রিপুরাতে কিন্তু ক্যামেরাম্যানও দারুণ আছে স্যার, হ্যাঁ দারুণ দারুণ অভিজ্ঞ ক্যামেরাম্যান আছে স্যার, এবং এডিটিংও স্যার, হ্যাঁ অনেক এডিটিং অভিনয় করছে স্যার এখানে। তো করছে স্যার, মিলেমিশে করছে, পেটের দাগে দৌড়ে করছে স্যার। আসলে আমাদের থাকা খাওয়ার এই সমস্যা হয়ে যাচ্ছে স্যার এখানে ত্রিপুরাতে, মানে আমরা ওটা অভিনয়কে পেশা হিসেবে নিব, সেই মানসিকতাটা আসছে না স্যার, না এই জন্যই আমরা উঠতে পারছি না, পিছিয়ে আছে সব। নাটকে বলুন আর অভিনয় সমস্ত কিছুতে, গান বাজনা সব কিছুতে স্যার। আসলে ছোট্ট জায়গায় ভাবছে না যে কি হবে, কি যদি আমি একটা পেমেন্ট চাই আমাকে কাজ দেবে না, এই ধরনের একটা মানসিকতা কাজ করছে মনে হয় স্যার। হ্যাঁ সেটাই, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা হয়তো বলবেন না ঠিক নয়, কিন্তু তবুও বলবো যে একটা সেই পেশাগত মানসিকতা নেই বলে হয়তো আমরা একটুখানি পিছিয়ে আছি। কিন্তু আমাদের ত্রিপুরাতে স্যার কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই বলতে শিল্প, সাহিত্যিক, লেখক, ক্যামেরাম্যান, এডিটর, পরিচালক, কাহিনীকার সবই আছে। তবু আমরা একটু পিছিয়ে রয়েছি, হয়তো ওদের ভবিষ্যতে আমাদের সিনেমা হবে স্যার। আমরা আশা করছি স্যার সিনেমা উজ্জ্বল ভবিষ্যৎ ত্রিপুরা রয়েছে স্যার।
তাই তো স্যার? হ্যাঁ। আপনি কি বলেন স্যার? হ্যাঁ, রাইট রাইট, একদম। একদম ত্রিপুরা শিল্পের সিনেমা শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্যার। স্যার আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলেছি স্যার। আপনি যে সিনেমা করেছেন স্যার, সেই থেকে শুরু করে আজকে পর্যন্ত স্যার আপনি কি পেয়েছেন স্যার? যদি প্রশ্ন করি স্যার আজকে এখনো পর্যন্ত আপনি যে একজন হেঁটে হেঁটে সমগ্র আগরতলা শহরে চলেন, চিন্তা ভাবনা করেন সিনেমা করবেন, এই যে একটু আগে বললেন হ্যাঁ আমার ইচ্ছা রয়েছে, আমি করব এবং আপনি করবেন আমরা জানি স্যার, একটু বলুন স্যার শুনি। অ্যাকচুয়ালি আমার ছোটো থেকে লক্ষ্য ছিল যে ফিল্মের সাথে যুক্ত হব। এটা ছোটো থেকে আমার লক্ষ্য ছিল এবং প্রচুর ফিল্ম দেখেছি। আমি আগেও বলেছিলাম যে বিভিন্ন স্টুডিও পাড়ায় গিয়ে স্টুডিওতে গিয়ে আমি ওদের কাজগুলো কী করে দেখতাম। কিন্তু পরবর্তী সময় যখন কাজ করতে গেলাম, মানে ওই কাজটার মধ্যে ঢুকতে গিয়ে আমরা এরকম কতগুলো অভিজ্ঞতা হয়েছে যে আমরা যেমন আমি একটা দূরদর্শনের জন্য, নর্থ ইস্ট দূরদর্শনের জন্য দ্য চাকমা কালচার হেরিটেজ 3 এপিসোডের একটা ডকুমেন্টারি করেছিলাম, ফাইন্যান্স দূরদর্শন করেছে। ওই কাজটা করতে গিয়ে ত্রিপুরার আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরেছি এবং দেখেছি যে পাবলিক বা তারা খুব আমাদের সাহায্য করেছে এবং শুধু সাহায্য করে না, ওদের বাড়িতে আমাদের ক্যামেরাম্যান ছিল, আমাদের যে টিম ছিল, সবাইকে ওরা এত সুন্দর আপ্যায়ন করেছে না, আমরা অভিভূত হয়ে গেছি এই পাহাড়ের মধ্যে। এবং জম্পুহিলে আমরা একটা শুটিং করতে গেছিলাম। জম্পুহিলের মধ্যে লুসাই, এক নামটা মনে নেই, লুসাই একটা বাড়ি ছিল, ওদের বাড়িতে গেছিলাম। ওরা তো আমাদের এত সুন্দর আপ্যায়ন করেছে পুরা টিমকে এবং আমাদের সাথে পুরা দিন ছিল। এবং আমার এই কাজগুলো করতে গিয়ে আমরা ত্রিপুরার যে আনাচে কানাচে কীভাবে তারা, আরও একটা মজার বিষয়, আমি তখন জম্পুই কাঞ্চনপুর থেকে প্রায় 20 কিলোমিটার ভিতরে আমরা গাড়ি রেখে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একদম ট্রাইবেল জঙ্গল, তার মধ্যে কিছু টঙ্গর আছে। এখানে রিয়েল শটগুলো নিয়েছি, কীভাবে তারা মাচার ঘরে থাকে, কীভাবে কাপড়ের মধ্যে দুলাচ্ছে। এবং ওরা মানে আমার নিজের চোখের দেখা এবং ওদের যে লাইফস্টাইলটা, হ্যাঁ লাইফস্টাইলটা আমি দেখে অভিভূত হয়ে গেছি। ওদের তখন 2000 সাল, উপরের দিকে তাহলে কোনো কিছু নেই, শুধু নিচের কিছু অংশ। তাহলে আমরা ওই জায়গার মধ্যে গিয়েছি, একে দেখে তো আমরা ভাবতে পারছি না এখনও 2000 সালে এরকম অবস্থা। তাহলে আপনি বলতে চাইছেন যে ত্রিপুরা সিনেমা করতে গিয়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে? হ্যাঁ, রাইট। ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে আপনিও সিনেমা করবেন, আপনার শুনতে পেলেন এই বয়সে শুরু থেকে এখন মধ্যে চলছে স্যার। পর্দায় যারা দেখলেন আপনাদের পজিটিভ বার্তায় আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, সিনেমা প্রেমিক, সিনেমা পাগল বলা যায়। এইসব পাগল ছাড়া এইসব হয় না। আমাদের বলাই স্যারও এক ধরনের পাগল, এখন পর্যন্ত সিনেমা নিয়ে ভাবছেন। আপনি একটু আগে বললেন যে আমি সিনেমা করব, দেখছি কি করা যায়, এবং ভাবছেন। আমরা দেখেছি স্যার এই কয়েকদিন আগে স্যারে সিনেমা নিয়ে স্ক্রিপ্ট লেকচার নিয়ে কোথায় কোথায় ঘুরছেন, সেদিনও দেখেছি স্যার। তো আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই স্যার। আমাদের শ্রদ্ধেয় বলাই সাহা স্যার একদারে প্রডিউসার এবং পরিচালক। স্যার নতুন প্রজন্ম যারা সিনেমা করবে স্যার, আমাদের ত্রিপুরা অনেক সম্ভাবনা রয়েছে স্যার, তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন স্যার? যারা অভিনয় করবে, সিনেমা করবে, যারা করছেন, তাদের প্রতি আপনি তাদের যদি ওইদিকে তারা লক্ষ্য রাখে, তাহলে তার প্রথমে এইমটা ঠিক করতে হবে, উদ্দেশ্য ঠিক রাখতে হবে যে আমি সিনেমা করব। তাহলে উদ্দেশ্য যদি ঠিক থাকে এবং লক্ষ্য স্থির থাকে, তাহলে সফলতা আসবেই, নো ডাউট। যে কোনো নানা রকম বাধা বিপত্তি আসবে। যেমন আমি ফিল্ম করতে গিয়েছিলাম, শুধু ত্রিপুরায় ফিল্ম করিনি, আমি আসামেও ফিল্ম করেছিলাম এবং ইটানগরেও ফিল্ম করেছি। কলকাতায় নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে আমি শুটিং করেছি ভিতরে। ওই যে আগরতলা দূরদর্শন, আগরতলা 8 সেলের সহযোগিতায় একটা সম্পর্ক টেলিফিল্ম এখানে কিছু করেছি, আর বাকিটা কলকাতায় রাজারহাটে করেছিলাম, আর করেছিলাম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে।
কিন্তু এখানে সবার কাছ থেকে কিন্তু আমি সহজেই পেয়েছি, এটাই আমার বড় প্রাপ্তি। একদম স্যার। নতুন প্রজন্মের প্রতি কি বার্তা দেবেন স্যার আপনি, যারা সিনেমা করবে? এম তো থাকবে বলেন, একটা কিছু বলুন স্যার। তারা ওটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, যে থিমটার উপর ওরা বই করবে বা অভিনয় করবে, ওটার ভিতরে ঢুকতে হবে। ক্যারেক্টারের ভিতরে না ঢুকলে কিন্তু ভিতর থেকে ফুটে উঠবে না কোনো জিনিস। আমার লেখা যেটা আমি লিখবো সেটা মনে চিন্তা ভাবনা করে ওই দিকে ঢুকতে হবে। সেই ব্যাপারে আমি বলছিলাম যে আমি নিজেও দেখেছি, যেমন তুমি একটা বই করেছিলে মিঠুন চক্রবর্তীর সাথে, তুমি ব্যাগটা নিয়ে এসে একটা ঘরের মধ্যে ব্যাগ নিয়ে তুমি ঢুকছো, কিন্তু এখানে যে রিয়েলিটিটা তুমি এখানে অ্যাপ্লাই করেছো, এটা তো ওই মনোভাবনা থেকে পারবে না। একদম স্যার। তাহলে সুষ্ঠু মানসিকতা থাকতে হবে, একদম এম ইন অ্যাম্বিশন থাকতে হবে, একদম সঠিক স্যার বলেছেন। তাহলে আমরা স্যার সমগ্র আলোচনাতে একটু বলতে পারি যে 2024 আমাদের ত্রিপুরা রাজ্যের সিনেমা এগিয়ে চলেছে স্যার, ধীরে ধীরে হলো এগিয়ে চলে, অনেক হচ্ছে স্যার ত্রিপুরা আনাচ্ছে, কারণ চেষ্টা করতে কিন্তু সফলতা আসবে। সফলতা আসবে স্যার। ফিল্ম ইনস্টিটিউট হচ্ছে, সিটি হচ্ছে, এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যে সংস্থাগুলি আছে, যারা প্রাইভেট সংস্থাগুলি করছেন সিনেমা শর্ট ফিল্ম, একবার না বলে দেখো শতবার চেষ্টা করছে স্যার, আমাদের হবে স্যার। তবে মুদ্রা কথা, আমাদের ত্রিপুরা সিনেমা শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। আপনি কি বলেন স্যার? একদম। আমরা এই আলোচনা নিয়ে আজকে আলোচনা করেছিলাম। আমরা সাদর আমন্ত্রণ জানিয়েছি প্রতিবাদের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট গুণী মানুষ, সিনেমা প্রেমিক, প্রডিউসার, পরিচালক শ্রদ্ধেয় বলয় শাহ স্যারকে। স্যার, প্রতিবাদের পক্ষ থেকে আপনাকে অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যে আগামী দিনে 2025 মধ্যে অবশ্যই কিছু না কিছু আপনি করবেন, সেটা বললেন। আপনাকে অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই। আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পজিটিভ বার্তার পরবর্তী অনুষ্ঠানগুলি দেখবেন। আপনারা সঙ্গে আছেন বলে আমরা অনুষ্ঠান করছি। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।